আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা গতকালকে যে কন্টেন্টটা করেছিলাম যে একই রাজনীতি নাকি সার্কাস, এই যে টাইটেলটা ছিল, সবাই এমপি হতে চায়, নতুন দল এনসিপির বেহাল অবস্থা, এই বিষয়গুলো নিয়ে যে আলোচনাটা করেছিলাম, সেই প্রেক্ষিতে যে কমেন্টগুলো এসেছে, দর্শকদের কমেন্ট, সেটা নিয়ে একটু আলোচনা করবো আমরা। প্রথম যে কমেন্টটা পড়বো সেটা লিখেছেন মিস্টার নজরুল ইসলাম। তিনি লিখেছেন যে এখন রাজনীতি আদর্শ নিয়ে চলে না ভাই, রাজনীতি চলছে স্বার্থের বিনিময়ে। পরের কমেন্টে লিখেছেন মনির বাবু। তিনি লিখেছেন যে রাজনীতি যখন মানব সেবা হতে পুঁজিবাদী ব্যবসায় রূপান্তরিত হয় তখন দেশ জাতির কপালে দুঃখ হয়। কবির আহমেদ লিখেছেন জামাতে ইসলামকে ভোট দিতে চেয়েছিলাম, যদি এই বেয়াদব এনসিপিকে নেয় তাহলে ভোট দেব না। আমি কিন্তু এই কথাটা বলেছিলাম, এখানে জামাত এবং এনসিপি যে জোট হচ্ছে, সম্ভাব্য জোট, এখনো কনফার্ম না, তবে মনে হচ্ছে কাল পরশুর মধ্যে অথবা আজকালকের মধ্যে হয়ে যাবে। সেটা নেওয়াতে আসলে কিন্তু কার লাভ হলো? আমি বলেছিলাম জামাত এবং এনসিপি দুজনেরই লস হবে। দেখুন, এই কবির আহমেদ সাহেব উনি কিন্তু জামাতকেই ভোট দিতে চেয়েছিলেন, কিন্তু উনি এখন বলছেন যদি তারা এনসিপিকে সঙ্গে নেয় তাহলে উনি ভোট দিবেন না। মুজিবুর রহমান লিখেছেন মাসুদ কামাল স্যার, আপনি যাদেরকে রাজনৈতিক দল বলছেন তারা কি আসলে রাজনৈতিক কোনো দল? আমি মনে করি তারা কোনো রাজনৈতিক নেতা না, তারা যে কোনো সরকারে ছিল না বিধায় তারা চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, লুটপাট করেছে, এখন তারা রাজনৈতিক দল করে নিজেকে রাজনৈতিক হিসাবে পরিচয় তুলে ধরতে চাচ্ছেন এবং বড় দলের সাথে মিশতে চাচ্ছে। এতেও কি এদের শেষ রক্ষা নিজেরা করতে পারবে? আমার তো মনে হয় না। মানে এই যে মন্তব্যটা উনি কোন দল সম্পর্কে বলেছেন স্পষ্ট করেননি, তো বোঝা যাচ্ছে যে উনি আসলে এনসিপি সম্পর্কে এই ধরনের একটা কমেন্ট করেছেন। এই কমেন্টে লিখেছেন আব্দুল হামিদ। তিনি লিখেছেন যে ডক্টর ইউনূসের তৈরি করা রাজনৈতিক দল এনসিপি, জামাত ডক্টর ইউনূসকে ক্ষমতা দখলে সহায়তা করেছে। আমরা তো আগে থেকেই জানতাম এনসিপি জামাতের স্প্রিন্টার। স্প্রিন্টার মানে কি বুঝতে পারলাম না, যাই হোক, এখন সেটা স্পষ্ট হলো। মানে উনি বলতে চাচ্ছেন যে এনসিপি জামাতেরই একটা অংশ ছিল, সেটা যে ছিল এটা উনি নাকি আগেই জানতেন, তো এই ঘটনার মাধ্যমে সেটা প্রমাণ হলো। ভাই, এটার সঙ্গে আমি একদমই দ্বিমত তা না, কারণ আমরা নিজেরাও কিন্তু বহুবার বলার চেষ্টা করেছি যে জামাতের মানে এ টিম বি টিম, আমরা এগুলো বলতাম যে এই এবি পার্টি বলি অথবা এনসিপি বলি, এগুলিকে এ টিম বি টিমই আমরা কিন্তু বলেছি, বিভিন্ন সময় শুনেছি এগুলো। এখন সেটা প্রমাণ হচ্ছে বলে আপনি যেটা বলছেন সেটা একদম উড়িয়ে দেওয়া যাবে না। মতিউর রহমান লিখেছেন ছাত্রদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল কোটা সংস্কার করা, কিন্তু তারা নিজেদের কোটা বাস্তবায়ন করার জন্য এসেছিল, তাদের উচিত ছিল আন্দোলন শেষে ক্যাম্পাসে ফিরে যাওয়া। দেখেন, এই যে কথাটা বলেছেন উনি, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। অনেকেই কিন্তু এমন কথা বলেছেন যে ছাত্ররা আন্দোলন করেছে, তাদের এখন ক্যাম্পাসে ফিরে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা বিভিন্ন জনকে বলতে শুনেছি যে না, তাদেরকে ক্ষমতা পার্টনার করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। এবং ডক্টর ইউনূসকে দেখেছি বলার জন্য বলেছেন উনি যে এরাই নাকি তার প্রাথমিক নিয়োগকর্তা, এবং নিয়োগকর্তাদের মাঝখান থেকে 3 জনকে নিয়ে উনি আবার উপদেষ্টা বানিয়েছেন, বিভিন্ন দেশে নিয়ে গেছেন, এদেরকে নিয়ে এগুলো করেছেন উনি। আমার কেন যেন মনে হয় যে ছাত্রদের এই যে একটা সম্ভাবনা ছিল কিছু একটা করার, এটাকে নষ্ট করার পেছনে ডক্টর ইউনূসই প্রধানত দায়ী। উনি নিজের অবস্থানটাকে নিষ্কণ্টক করার জন্য এই কাজগুলি করেছেন। আজিম লিখেছেন স্যার, আন্দালিব প্রার্থীর কথা বলতে লজ্জা লাগে। দেখুন, এখানে এই প্রসঙ্গে আমি একটু বলি। আমি যারা যারা বিএনপিতে জয়েন করেছিলাম তাদের নামগুলি বলেছি, ববি হাজ্জাজের কথা বলেছি, অথবা রাশেদ খানের কথা বলেছি, এগুলো বলেছি আমি, কিন্তু সেখানে আন্দালিব প্রার্থীর কথাটা বলিনি এই কারণে, আন্দালিব প্রার্থী যে বিএনপিতে জয়েন করেছেন এই ধরনের কোনো তথ্য আমি এখনো পর্যন্ত পাইনি। হয়তো উনি জয়েন করবেন না অথবা করবেন না, যদি না করেন তাহলে আমি কেন তার নামটা উচ্চারণ করবো? আমি তো যারা জয়েন করেছেন তাদের কথাই বলেছি, কেবল রিদওয়ান আহমেদের কথা বলেছি, কিন্তু আন্দালিব প্রার্থী জয়েন করেছেন যে বিএনপিতে, এই ধরনের কোনো তথ্য আমি পাইনি। আপনি কি পেয়েছেন? যদি আপনি না পেয়ে থাকেন তাহলে লজ্জার কথা আসছে কেন? এই মন্তব্যটা লিখেছেন মোহন চৌধুরী। তিনি লিখেছেন একটু বড় মন্তব্য, আমি পুরোটি পড়ে শোনাচ্ছি। আমি জনাব মাসুদ কামালকে বলতে চাই, আপনি যাদের উপর আশা রাখছেন তাদের কি কোনো রাজনৈতিক মেধা প্রজ্ঞা আছে? থাকলে কি এরা জো বাইডেনের টাকা খেয়ে আন্দোলন করে? প্রকৃতপক্ষে শেখ হাসিনার ধারে কাছে সমকালীন রাজনৈতিক নেতার কি মেধা প্রজ্ঞা দূরদৃষ্টি আছে? জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা। বঙ্গবন্ধু ছিলেন তার সমকালীন অন্যান্য রাজনৈতিক নেতা যার ধারে কাছে যোগ্যতা নিয়ে কোনো নেতাই জন্মায় নাই। সে সোহরাওয়ার্দী বলেন আর হক ভাসানী কিংবা মনি সিং মুজাফফর বলেন, বঙ্গবন্ধু একমাত্র নেতা যিনি বিশ্বের রাজনৈতিক ভূগোল পাল্টে দিয়েছিলেন। আর কাকতালীয় হলো এ কথাই সত্য যে তারই মেয়ে জননেত্রী শেখ হাসিনা তারই অর্জিত বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র পাল্টে ফেলেছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সমকালীন রাজনৈতিক নেতারা বিদ্বেষপ্রসূত হয়েই তার বিরুদ্ধচারণ করেছেন এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন।
মিস্টার মোহন চৌধুরী, আপনি একটা বড় মন্তব্য করেছেন, কিন্তু এই মন্তব্যটা সঙ্গে আমি অনেকটা জায়গাতে একমত নই। একমত নই মানে শেখ হাসিনার যে দেশ থেকে চলে যাওয়াটা, এটা অন্যরা বিদ্বেষ প্রসূত হয়েছে, এটা কিন্তু আমি মনে করি না। আমি মনে করি ওনার দুঃশাসনই ওনার পতনের মূল কারণ ছিল। সজীব মাহমুদ রাজু লিখেছেন, মাসুদ কামাল ভাই আশা করি কমেন্টটা পড়বেন। আসলে যারা এমপি নির্বাচন করতে চায়, এরা সবাই কি দেশের সেবা করার জন্য এমপি হতে চায়? একজন এমপি বৈধভাবে বেতন ভাতা সহ সকল বৈধ সুযোগ সুবিধা হিসেব করলে কত টাকা পায়, আর এই নির্বাচন করতে গিয়ে কত টাকা খরচ করছে? এরা আসলে কেউ দেশকে ভালোবাসে না। এরা আগে সরকারের থেকেও বেশি লোভী ও স্বার্থপর। এরা হাসিনাকে সরানোর পরে নিজেদেরকে অনেক ক্ষমতাবান ও শক্তিশালী মনে করতে শুরু করেছে। আসলে হাসিনাকে তারা সবাই না, হাসিনাকে ওই সময় সারা দেশের মানুষই ওই সময় পছন্দ করে নাই, বিরক্ত ছিল। সবচাইতে যে কারণে বিরক্ত ছিল, সঠিকভাবে নির্বাচন না দেওয়ার কারণে। বাকি সব অপরাধ হাসিনা সরকারের ক্ষমার যোগ্য। কিন্তু এরা তো বৈষম্য বিরোধীর কথা বলে চরম বৈষম্য নিতেছে। কোটা না মেধার কথা বলে কোটাটাকেই বেছে নিয়েছে। এরা নতুন স্বাধীনতার কথা বলে এখন মানুষকে চরমভাবে পরাধীনতা হয়ে গেছে। এরা 24-এ মানুষকে যে স্বপ্ন দেখিয়ে ঘর থেকে বের করেছিল, তার সাথে পুরাই বেইমানি করেছে। কি মনে হয় দেশের মানুষ এদের ক্ষমা করবে? যাক, এটা অনেক বড় প্রশ্ন। কি হবে এটা আগামীতে আমরা দেখতে পাবো। খালেদ হোসেন লিখেছেন, সত্য কথা, আমাদের দেশে যারা নির্লজ্জ হতে পারবে তারাই রাজনীতি করবে, টাকা ইনকাম করবে, শত অভিযোগ করলেও পদত্যাগ করবে না। এই হলো আমাদের রাজনীতি। ভাই, আপনার এই বক্তব্য কিন্তু মানে আমাদের অভিজ্ঞতা কিন্তু এরকমই, তাই না? আসলে রাজনীতি করতে গেলে বোধহয় লজ্জা শরম একটু কম থাকাই ভালো। কি আর বলবো। ডক্টর ANM রাসেল লিখেছেন, আমি আপনার মোটামুটি সকল এপিসোড শুনি, সবিনয় আপনার কাছে জানতে চাই, এনসিপির জামাতের সাথে জোট না করে কোনো উপায় আছে কি? সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে জুলাই যোদ্ধাদের কি হবে? বিএনপি যাদের রক্ষা করবে বলে মনে হয় না। নির্বাচনের পর্যায়ে এদের পরিণতি হাদির মতো হবে না, তার নিশ্চয়তা কি? এনসিপি কোনো জোটে না গেলে একটা আসন পাবে বলে মনে হয় না। বিএনপি এদেরকে জোটে নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি। সুতরাং একমাত্র অপশন জামাত। তাহলে অন্তত পক্ষে ক্ষমতায় না গেলেও বিরোধী দলে থাকা যাবে, আর যদি লাইগা যায় ক্ষমতাও যেতে পারে, যদিও সম্ভাবনা খুবই ক্ষীণ। অন্যথায় একদিকে আওয়ামী লীগের ভয়, আরেকদিকে বিএনপি থেকে তাদের নিজেদের রক্ষার জন্য কি বা করার আছে আশা করি বলবেন। হ্যাঁ ডক্টর রাসেল, আপনার সঙ্গে কিন্তু আমি একমত। আসলে এনসিপির ঝামেলাটা এখানেই। যদি বিএনপি ক্ষমতায় যায়, এখন যেমন এনসিপিকে সবসময় সরকার একটা প্রোটেকশন দিয়ে রাখছে, যদি বিএনপি ক্ষমতায় যায় তখন বিএনপিকে সেই প্রোটেকশনটা দেবে? যদি না দেয় তাহলে তাদের কি হবে? তাদের কিন্তু নানা ধরনের চোরাগুপ্ত হামলার মুখোমুখি হতে পারে। আমি এই জন্যই বলছি যে এনসিপির উচিত ছিল আরো আগে থেকে এই সমস্ত বিষয়ে সতর্ক হওয়া, কিন্তু তারা সেটা হয় নাই। তখন তারা যদি আগে থেকে সতর্ক হতো, তারা যদি সারা দেশে তাদের রাজনীতিটাকে ছড়িয়ে দিত, তাদের সংগঠনটাকে শক্ত করতো, তাহলে কিন্তু তাদেরকে এখন এই আতঙ্কে থাকতে হয় না। আপনি যখন একটা কারোর উপর নির্ভর করে টিকবেন, মানে এখানে এনসিপি যে যদি জামাতের উপর নির্ভর করে টিকে, তাহলে কিন্তু তাদের রাজনীতি আর তাদের মতো করে স্বাধীনভাবে চলতে পারবে না, তখন তাদের জামাতের মুখাপেক্ষি হয়ে চলতে হবে। তার মানে এনসিপির আজকের যে পরিণতি, এই পরিণতির জন্য এনসিপি নিজেই দায়ী। তারাই এই পরিণতিকে আসলে ইনভাইট করেছে। তারা রাজনীতিটা করতে চায় নাই, তারা বরঞ্চ অন্য কিছু করতে চেয়েছে, ক্ষমতার দাপট দেখাতে চেয়েছে। এই জায়গাটাতে এনসিপি ভুল করে।